ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব জেন্ডার সেন্সিটাইজেশন, অর্থাৎ যাদের এসিসি A2 পেপারটি আছে এবং আমরা জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি বা সোশিওলজি অফ জেন্ডার যাই বলি না কেন, এই প্রত্যেকটি পার্টের জন্য বা প্রত্যেকটি টাইটেলের যে সিলেবাস রয়েছে এই প্রত্যেকটি সিলেবাসের জন্যই আজকের এই শর্ট কোশ্চেনের ভিডিওটি। অর্থাৎ সোশিওলজি অফ জেন্ডারের সমস্ত পার্ট এর মধ্যে আমরা ইনক্লুড করব। এবার ছোট ছোট করে আমরা প্রত্যেকটা পার্ট জানার চেষ্টা করব। আর পরীক্ষা যেহেতু এসিসি পেপারটি আর মিডিলে একদিন রয়েছে, তো সেক্ষেত্রে আশা করছি লাস্ট মুহূর্তে শর্ট কোশ্চেনের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। শুরু করছি প্রথম পার্ট, গণপরিসর। দেখো গণপরিসর কি? গণপরিসরে যুক্তির প্রাধান্য পরিলক্ষিত হয়। এটি হলো কি পরিবারের বাইরে বিস্তৃত পরিসর, যা হলো পুরুষের ক্ষেত্র। গণপরিসরটা মনে করা হয় যে এটা পুরুষের ক্ষেত্র। একটা হচ্ছে পাবলিক স্পেয়ার আর একটা হচ্ছে প্রাইভেটটি হচ্ছে মনে করা হয় নারীর ক্ষেত্র, আর পাবলিকটা মনে করা হয় পুরুষের ক্ষেত্র। অর্থাৎ আইন, রাজনীতি, ধর্ম, শিক্ষা, রাষ্ট্র, অর্থনীতির সকল প্রতিষ্ঠানই পুরুষের দ্বারা নির্মিত এবং পুরুষের দ্বারা পরিচালিত, এবং এই পুরুষ দৃষ্টিভঙ্গি থেকেই এই সমস্ত বিষয়গুলো আলোচিত হয়। অর্থাৎ গণপরিসর মানে যেটা মনে করা হচ্ছে যে পুরুষের পরিসর বা পুরুষের ক্ষেত্র, সেই পার্টটিকে বলা হয়। দ্বিতীয়, ব্যক্তিগত পরিসর আর গণপরিসরের পার্থক্য, যেটা প্রথমেই বললাম যে গণপরিসর তো আমরা জানলাম, কিন্তু ব্যক্তিগত পরিসর কোনটা? এই ব্যক্তিগত পরিসর যেটা মূলত মনে করা হয় এটা নারীর ক্ষেত্র। তাহলে ব্যক্তিগত পরিসর হলো নারীর নিজস্ব ক্ষেত্র, যেখানে দেখা যায় আবেগের প্রাধান্য। অন্যদিকে গণপরিসর কি? পরিবারের বাইরের বিস্তৃত পরিসর, যা হলো পুরুষের ক্ষেত্র, যেখানে দেখা যায় কি যুক্তির প্রাধান্য। মনে করা হয় যে গণপরিসরে যুক্তির প্রাধান্য দেখা যায় এবং ব্যক্তিগত পরিসর অর্থাৎ নারীর যে ক্ষেত্র সেখানে আবেগের প্রাধান্য দেখা যায়। দ্বিতীয়ত, ব্যক্তিগত পরিসরের উদাহরণ হলো পরিবার। নারীরা মনে করা হয় যে নারীরা মূলত পরিবারের মধ্যে সীমাবদ্ধ, পরিবারের বাইরের ক্ষেত্র তাদের নয়। ওকে। অন্যদিকে পরিবারের বাইরের যে গণপরিসর দেখা যায় সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্র, যেমন রাজনীতি, আইন, ধর্ম, শিক্ষা, অর্থনীতি, যেটা আমরা গণপরিসরের ক্ষেত্রে দেখলাম যে এটা মনে করা হচ্ছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানই পুরুষের দ্বারা নির্মিত এবং এগুলো পুরুষ দ্বারা পরিচালিত। তার ফলে ব্যক্তিগত পরিসর আর গণপরিসর দুটি সম্পূর্ণ আলাদা, একটা নারীর ক্ষেত্র আর একটি পুরুষের ক্ষেত্র। এখান থেকে এই পার্ট থেকে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাইভেট স্পেয়ার, পাবলিক স্পেয়ার। ওকে। অর্থাৎ ব্যক্তিগত পরিসর আর গণপরিসর বলতে আমরা কী বুঝি, কোনটি নারীর ক্ষেত্র কোনটি পুরুষের ক্ষেত্র। ক্লিয়ার? আশা করছি এই কনসেপ্টটা বোঝা গেছে, যেটা জেন্ডার সোশিওলজি অফ জেন্ডারের ক্ষেত্রে খুব পড়ানো হয় বা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবেই মনে করা হয় এটা। দ্বিতীয় পার্ট আসছি পোষা অ্যাক্ট। আমরা বলি পোশাক, POSH অ্যাক্ট। কী হয় এটা? কি এটা 2013 সালের উভয় কক্ষে স্পষ্টভাবে এই আইনটি কার্যকর হয়েছিল। পোশ অ্যাক্ট, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো একটি আইন, যা নাম থেকে বোঝা যায় যে সেক্সুয়াল হ্যারাসমেন্টকে প্রিভেন্ট করার জন্য একটা আইন, যেটা কোথায়? কর্মক্ষেত্রে। নারীদের কর্মক্ষেত্র একটি নিরাপদ, অবৈষম্যহীন, অর্থাৎ কোনো বিপদ থাকবে না এবং বৈষম্য থাকবে না, এমন একটা পরিবেশ প্রদানের সাথে সাথে কর্মক্ষেত্রে যেন কোনো হয়রানি না হয়, তারা যেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়। এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার যাতে না হয় বা এটাকে প্রিভেন্ট করার জন্যই এই আইনটি আনা হয়েছিল। 2013 সালে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট আসে। গার্হস্থ্য হিংস্রতা, আমরা একটা কথা বলে থাকি ডোমেস্টিক ভায়োলেন্স, যে নারীরা পরিবারের মধ্যেও পরিবারের মধ্যে এবং পরিবারের বাইরে দুটি জায়গাতেই অ্যাকচুয়ালি তারা নির্যাতনের শিকার হয় বলে মনে করা হয়। তো সেক্ষেত্রে এই কথাটি বলা হয় কিসের নিরিখে? এই ডোমেস্টিক ভায়োলেন্সের নিরিখে, যে কেন তারা পরিবারের মধ্যেও তারা হিংস্রতার শিকার হয়, তার বিভিন্ন কারণ আছে। তাহলে এই যে পরিবারের মধ্যে গার্হস্থ্য হিংস্রতা বলতে আমরা কী বুঝি? গার্হস্থ্য হিংস্রতা বলতে যখন নারীরা পরিবারের মধ্যেই হিংস্রার শিকার হচ্ছে বা হিংস্রতার শিকার হচ্ছে,
তাহলে গার্হস্থ্য হিংস্রতা হলো হিংস্রতা বা অন্যান্য অপব্যবহার যা পারিবারিক পরিবেশে ঘটে, অর্থাৎ সহজ কথায় বললে পরিবারের মধ্যে ঘটে, যে কারণে এটাকে পারিবারিক হিংস্রতা নামেও অনেক সময় আমরা বলে থাকি। গার্হস্থ্য হিংস্রতা প্রায়শই অন্তরঙ্গ অংশীদার হিংস্রতা হিসেবে ব্যবহৃত হয়। অন্তরঙ্গ মানে খুব কাছের মানুষ, অর্থাৎ তার পরিবারের মানুষজন দ্বারা যারা যখন হিংস্রতার শিকার হয় তখন সেটাকে আমরা গার্হস্থ্য হিংস্রতা বলি, যা একটা ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির বিরুদ্ধে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারাই সংগঠিত হয়। সেই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কারা থাকে, কাদের দ্বারা সেই হিংস্রতার শিকার হয়? স্বামী, নারীরা মূলত স্বামীর দ্বারা শিকার হচ্ছে। তারপর শাশুড়ি মা, শ্বশুর, দেওর, ভাসুর, মানে একটা পরিবারের যে রিলেশনগুলো দেখা যায় এই প্রত্যেকটা সম্পর্কের থেকেই তারা অত্যাচারের শিকার হয় বা হিংস্রতার শিকার হয়। তাহলে এর ব্যাপক অর্থে যদি আমরা বলি, গার্হস্থ্য হিংস্রতা শিশু, পিতামাতা বা বয়স্কদের বিরুদ্ধে সহিংসতাকেও অন্তর্ভুক্ত করে। এটি শারীরিক হতে পারে, মৌখিক, মানসিক, অর্থনৈতিক, ধর্মীয়, প্রজনন বা যৌন নির্যাতন সহ একাধিক রূপের আছে। গার্হস্থ্য হিংস্রতার প্রচুর রূপ আছে। ওকে, এরপর চলে আসছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, ডোমেস্টিক ভায়োলেন্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু আসতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দেখে যাবে, বড় প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে, চলো, নারীদের বিরুদ্ধে হিংস্রতা বলতে কি বোঝো? নারীদের বিরুদ্ধে হিংস্রতা কোনো নতুন বিষয় নয়। বিশ্বের প্রায় বেশিরভাগ সমাজে নারী জাতির ওপর অসস্থান, নির্যাতন, শোষণ, পীড়নের ঘটনা ঘটে আসছে সুদীর্ঘকাল ধরে। এবং মূলত হিংসা বা ভায়োলেন্স বলতে রিচার্ড জে গেলস কী বলছেন, তার দি ভায়োলেন্ট হোম গ্রন্থে বুঝিয়েছেন যে অ্যান অ্যাক্ট অফ স্ট্রিকিং এ পারসন উইথ ইন্টেন্ট অফ কজিং হার্ম অর ইনজুরি বাট নট অ্যাকচুয়ালি কজিং ইট। অর্থাৎ তার মতে নির্যাতন কোনটা? কোনো ব্যক্তিকে আঘাত করা যার উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি করা বা তার ক্ষতির সৃষ্টি করা, তখনই আমরা সেটাকে নারীদের বিরুদ্ধে হিংস্রতা বলবো। এবং এখানে রাম আহুজা নারীদের বিরুদ্ধে হিংস্রতাগুলিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন। কি কি? ফৌজদারি হিংস্রতা, গার্হস্থ্য হিংস্রতা আর সামাজিক হিংস্রতা। ফৌজদারি কোনগুলো? ধর্ষণ, অপহরণ, হত্যা বা খুন, এগুলো হচ্ছে ফৌজদারি। আর গার্হস্থ্য কোনগুলো? পণ প্রথা সংক্রান্ত মৃত্যু আমরা মাঝে মাঝেই দেখে থাকি, স্ত্রীর ওপর প্রহার করা, যৌন নির্যাতন, বৃদ্ধ বা বিধবাদের ওপর নির্যাতন, এই প্রত্যেকটাই ডোমেস্টিক ভায়োলেন্সের এক একটি রূপ। ওকে, সামাজিক হিংস্রতা, কন্যাভ্রূণ হত্যা করতে গৃহবধূ বা স্ত্রীকে বাধ্য করা, সতী হতে বাধ্য করা, পণ প্রথা সংক্রান্ত নির্যাতন, সম্পত্তি থেকে নারীদের বঞ্চিত করা, কটূক্তি করা, এই প্রত্যেকটা আমরা সোশ্যাল ভায়োলেন্স হিসেবে দেখে থাকি। ওকে, এরপর নারীদের ওপর নির্যাতনের আরও একটা খুব খারাপ একটা রূপ, যে রূপটা কি? ধর্ষণ। ধর্ষণ কি? রেপ। বলপূর্বক যৌন সাথীর অনিচ্ছা বা অসহযোগিতা সত্ত্বেও তার সাথে যৌন মিলনে প্রবৃত্ত হওয়াকেই ধর্ষণ বলে। অনেক মানুষ আছে যারা ধর্ষণের মাধ্যমে যৌন সুখ ভোগ করে থাকে। এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি, যেটা আমাদের টোটাল ভারতবর্ষের যত ক্রাইম হয় সেই ক্রাইমের রেকর্ড তার কাছে থাকে। 2001 থেকে 17 সালের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 4,15,786টি। জাস্ট একবার কল্পনা করো। যদিও মিডিলে আমাদের কলকাতাতে একটা ঘটনাকে, অভয়ার ঘটনাকে নিয়ে ভীষণ রকমের আমরা হাইলাইট হতে দেখেছি, পথে নেমে আন্দোলন করতে দেখেছি। এই আন্দোলনের কারণটা একবার এই ডেটাটা দেখলে বুঝতে পারবে যে মানুষ কেন এই আন্দোলনে নেমেছিল, তার কারণ। একবার ডেটাটা কল্পনা করো তাহলে বুঝতে পারবে। মাত্র 6 বছরে 4,15,000 ধর্ষণের, 15,000 প্রায় 16,000, 4,16,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের খাতায় নথিভুক্ত হচ্ছে, নথিভুক্ত এই কথাটা আমি বলছি, মেনশন করছি, কত ঘটনা আছে যেগুলো নথিভুক্তই হয় না। অর্থাৎ এই 17 বছরে ভারতের প্রতিদিন গড়ে 67 জন করে মহিলা ধর্ষণের শিকার হয়। এবং এই সমীক্ষা অনুযায়ী ভারতের গোয়াতে সবচেয়ে বেশি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এটা যদিও পুরনো রিপোর্ট, তারপরে ধরো 17 থেকে 25 আরও 8 বছর
এটা হচ্ছে, তাহলে শতাংশের বিচারে আমরা দেখছি শতাংশের বিচারে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গোয়াতে। ওকে, এরপর আসছি আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমাদের সোসাইটিতে ঘটে থাকে, কন্যা ভ্রূণ হত্যা। এবং এটা আইনত একটা ভীষণ রকমের বড় অপরাধ, যার একটা দণ্ডনীয় অপরাধ। বলপূর্বক জন্মের আগে কন্যা ভ্রূণকে গর্ভপাতের মাধ্যমে হত্যা করাকেই বলা হয় কন্যা ভ্রূণ হত্যা। মানে পৃথিবীতে আসার আগেই তাকে মেরে দেওয়া হচ্ছে। লিঙ্গ নির্দিষ্ট গর্ভপাত পিতৃতান্ত্রিক অত্যাচারের একটা অন্যতম নিদর্শন, নো ডাউট এটা পিতৃতান্ত্রিক অত্যাচারের একটা নিদর্শন। যদিও ভারতে এর এর বিরুদ্ধে একটা আইনও রয়েছে, এবং প্রত্যেকটি গাইনোকোলজিস্ট যে ডাক্তার আছেন বা গাইনোকোলজিস্টদের চেম্বারে এটা কিন্তু লেখা থাকে যে কন্যা ভ্রূণ নয়, যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেটা কি, যদিও ভারতে প্যারেন্টাল ডায়াগনস্টিক টেকনিক রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অফ মিসইউজ অ্যাক্ট নামক আইনটি দ্বারা প্রাক জন্মকালীন লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করা হয়েছে, তবুও এই প্রবণতা চলছে, লুকিয়ে লুকিয়ে চলছে, তাই না? সমস্ত কিছুই লুকিয়ে লুকিয়ে চলছে। চলো, এবং এখানে মনে রাখবে এটার ফুল ফর্মও দিতে পারে, যে পিসিপিএনডিটির পুরো কথা কি। পিসিপিএনডিটি কি? প্রি কনসেপশন অ্যান্ড প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক। ওকে, এটাকেই পরবর্তীতে মিসইউজের যে অ্যাক্ট সেটা 1994-এ আসে। এবার আসছি কন্যা ভ্রূণ। এই যে আমরা এতক্ষণ বললাম যে কন্যা ভ্রূণ এক জন্মাবার আগেই তাকে হত্যা করা হচ্ছে বা তাকে গর্ভপাতের মাধ্যমে হত্যা করা হচ্ছে। অ্যাকচুয়ালি তো হত্যা করা, তার তো আসার আগেই তাকে ইচ্ছাকৃতভাবে তাকে সেই গর্ভকে পাত করানো হচ্ছে, অর্থাৎ তাকে হত্যা করা হচ্ছে। এর কারণটা কি? আমরা একটা কথা বললাম এখানে, পিতৃতান্ত্রিক অত্যাচার। পিতৃতান্ত্রিক অত্যাচারের একটা নিদর্শন, অবশ্যই পিতৃতান্ত্রিকতার একটা প্রভাব আমরা এখানে দেখে থাকি। তাহলে নারীদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে নারীদের প্রজনন সংক্রান্ত অধিকারের অনুপস্থিতি। কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের প্রজনন সংক্রান্ত অধিকার তাদের নেই। পিতৃতান্ত্রিক মূল্যবোধ, অর্থাৎ পুত্র সন্তানকে সম্পদ বলে মনে করা, কন্যা সন্তানকে বার্ডেন, বোঝা বলে মনে করা। এই যে পিতৃতান্ত্রিকতার যে বোধ, এই বোধ যতদিন না আমাদের সোসাইটি থেকে আমরা বিতাড়িত করতে পারবো, ততদিন এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। হ্যাঁ, দরিদ্র পরিবারের পণ প্রথার চাপ সংক্রান্ত ভীতি, এটাও একটা ব্যাপার। পণ প্রথা আইন তো 1961-এ হয়েছে, কিন্তু আদৌ কি সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের সোসাইটিতে হচ্ছে? কন্টিনিউ কিন্তু চলছে। পণ প্রথা সংক্রান্ত মৃত্যুও আমরা খবরের কাগজ খুললেই সচরাচর দেখতে পাই। তো এগুলো আমরা দেখার পরেও দেখছি যে কিছু সোসাইটিতে কন্টিনিউয়াসলি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এবং আমাদের হয়তো কিছু কিছু জায়গায় আমরা হয়তো কিছু ভেবে করতে পারি না, ইন্ডিভিজুয়ালি সেটা হয়তো কিছু করা সম্ভব হয় না। তার ফলে 1961-এ পণ প্রথা বিরোধী আইন হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন নেই। দেখো, তাহলে দরিদ্র পরিবারে পণ প্রথার একটা চাপ। আর একটা হচ্ছে দারিদ্রতা, আইন বলবতের দুর্বলতা। এবং আইন তো রয়েছে, আইন বলবৎ করা হচ্ছে না। আজকে এই 1994-এ আইন হয়েছে, কিন্তু তারপরে কি এই আইন হওয়ার পর কি এটা বন্ধ হয়ে গেছে? লিঙ্গ নির্ধারণ করা বা কন্যা ভ্রূণ হত্যা করা এটা বন্ধ হয়েছে? হয়নি, এখনও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। আমরা মাঝে মাঝেই তো খবরের কাগজে দেখি এই ঘটনাগুলো ঘটেই চলেছে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আইনকে ফাঁকি দিয়ে বা আইনের পিছনে গিয়ে কাজকর্ম চলছেই। এই বিষয়গুলো, এই আইনের যে বলবৎ, সেই বলবতের প্রচণ্ড দুর্বলতা। আজকে আইন করে দিয়ে আইন পাশ হয়ে গেল, কিন্তু সেই আইনের ইমপ্লিমেন্টেশনের নিরিখে পরবর্তীতে কোনো কিছু আমি অন্তত হতে দেখিনি। তার ফলে এই সমস্যাগুলো থেকেই যায়। হ্যাঁ, তো সেই আইনগুলোর ইমপ্লিমেন্টেশন বা সেই আইনগুলো সম্পর্কে সচেতন করা আমার মনে হয় কোথাও গিয়ে সরকারের দায়বদ্ধতা, অবশ্যই সেটা মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে। তা না হলে এই সমস্ত যতই আইন করা হোক নারীদের বিরুদ্ধে বা নারীদের এগেনস্টে যে অপরাধগুলো ঘটছে তার নিরিখে যতই আইন করা হোক, সেই আইন কোনোদিনও ইমপ্লিমেন্টেশন যদি না হয় তাহলে কোনোদিনও সে নারীর অবস্থার পরিবর্তন কোনোদিনও সম্ভব নয়। এবং ইমপ্লিমেন্টেশনে শুধু সরকারের দায়বদ্ধতা বলেই আমরা যদি হাত ছেড়ে দিই তাহলেই সম্ভব নয়। আমাদেরও প্রপার এডুকেশনের মধ্য দিয়ে বা প্রপার নলেজের মধ্য দিয়ে, সেগুলো বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামের মধ্য দিয়ে যদি আমরা সেগুলোকে মানুষের মধ্যে সচেতনতাটা ছড়িয়ে দিতে পারি, তাহলেও কোনো অংশে হয়তো এগুলোর প্রবণতা কমবে। এবং এখানে একটা বড় রোল প্লে করতে পারে যেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা।
উইথাউট এডুকেশন এটা কখনোই পসিবল নয়, তাই তো। তারপর কন্যা হত্যার ফলাফল বা সমস্যা, এই যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে আমাদের সোসাইটিতে, এর একটা ইম্প্যাক্ট তো পড়ছে। প্রথম ইম্প্যাক্ট শিশু লিঙ্গ অনুপাত হ্রাস, শিশু লিঙ্গ অনুপাত হ্রাস, লিঙ্গ অনুপাতের ভারসাম্যতা যদি হ্রাস পায় তাহলে কী হবে, সমাজ থেকে কন্যা সন্তান বা নারীর সংখ্যা হ্রাস পেলে লিঙ্গগত আচরণের পরিবর্তন ঘটবে। নারীর সংখ্যা যদি কমে যায় সমাজে, কন্টিনিউয়াসলি যদি কন্যা ভ্রূণ হত্যা হয়, নারীর সংখ্যা কমে যাবে। নারীর সংখ্যা কমলে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স তৈরি হবে, বিবাহের ক্ষেত্রে জীবনসঙ্গিনী পাওয়া মুশকিল হবে, এবং আমাদের সোসাইটিতে একটা ইমব্যালেন্স তৈরি হলে তার প্রভাব অনেক দিক থেকে পড়তে পারে। নারীর নির্যাতন বৃদ্ধি পায়, পুরুষতন্ত্রের ভিত্তি মজবুত হয়, ফলে লিঙ্গ বৈষম্য আর অসাম্য যেটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তার ফলে আমাদের সোসাইটিতে এই যে এই পার্টগুলো কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে, যেটা হয়তো আমরা আজকে দাঁড়িয়ে হয়তো বুঝতে পারছি না। পিতৃতান্ত্রিকতার যে টেস্ট বা পিতৃতান্ত্রিকতার প্রয়োগ করে যে বিষয়গুলো আমাদের সোসাইটিতে এস্টাবলিশড হচ্ছে, পরবর্তীতে হয়তো এই পার্টটা একটা বিশাল আকার ধারণ করতে পারে। যখন নারী এবং পুরুষের অনুপাত একটা ভীষণ লেভেলের যদি ডিক্লাইন হয়, তাহলে সোসাইটিতে ইমব্যালেন্স তৈরি হতে বাধ্য। ওকে, তারপর চলে আসছে আমরা নারী হিংস্রতার উদাহরণ দাও। ডোমেস্টিক ভায়োলেন্সের, নারী হিংস্রতার একটা উদাহরণ কি, ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা উইমেন ভায়োলেন্স। পিতৃতন্ত্রকে এতক্ষণ আমরা পিতৃতান্ত্রিক সমাজ বলছি। পিতৃতন্ত্রটা কি? পিতৃতন্ত্র মানে পিতার শাসন, যেখানে পুরুষ শাসন করবে। নারীবাদী তাত্ত্বিকরা পিতৃতন্ত্রকে কি বলছে, সংকীর্ণ অর্থে গ্রহণ করেননি। তাদের মতে পিতৃতন্ত্র বলতে বোঝায় পুরুষের আধিপত্যবাদ, যা প্রতি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে চায় নারীকে। তারা একটা বিরাট বড় এরিয়া নিয়ে ভেবেছে যে প্রতিটা ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার সোসাইটি ডোমিনেটেড বাই মেল পিপল। তারা বলতে চাইছে যে প্রতি ক্ষেত্রে নারীকে নিয়ন্ত্রণ করতে চায় পুরুষ। এবং এই বিষয়ক সিলভিয়া ওয়ালভি তার থিওরাইজিং প্যাট্রিয়ার্কি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ 1990-তে পাবলিশড হয়েছিল। এই গ্রন্থে তিনি সেটাকে দেখানোর চেষ্টা করেছেন যে পিতৃতন্ত্র মানেই পুরুষের আধিপত্যবাদ, যেটা প্রতি ক্ষেত্রে নারীকে ডোমিনেট করতে চাই। ওকে, একজন নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো, ভালো করে এটা দেখে রাখবে। আরও আছে, আমি জাস্ট একটা নাম রেখেছি, আরও কয়েকটা নাম রেখে দিলে ভালো হতো। তোমরা সিলভিয়া ওয়ালভিও লিখতে পারো, বেটি ফ্রেডেন লিখতে পারো। ওকে, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি মিশেল ফুকোর গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই যে এত কিছু নারীদের নিয়ে আলোচনার কথা বলতে গেলেই নারীবাদের প্রসঙ্গ আসে। নারীবাদ কি? নারীবাদ হচ্ছে মূলত নারী মুক্তির জন্য বিধবা নারীর সমানাধিকার অর্জনের উদ্দেশ্যে গড়ে তোলা তত্ত্ব এবং একই সঙ্গে প্রয়োগগত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এটা মুক্তির জন্য বিধবা নারীর কথাটা বলার দরকার নেই, নারীর সমানাধিকার। নারীবাদের প্রধান উদ্দেশ্য একটা লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, অর্থাৎ সেখানে পুরুষ আর নারী যে লিঙ্গ বৈষম্য সমাজে অলরেডি এস্টাবলিশড হয়ে রয়েছে পিতৃতান্ত্রিক সমাজে বা পিতৃতান্ত্রিকতার দ্বারা, সেটাকে তারা ভাঙার চেষ্টা করেছে, বা সেটাকে সরিয়ে একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছেন। এবং নারীরা তার নিজস্ব পরিচিতি নিয়ে বেঁচে থাকতে পারবে বলে নারীবাদীরা তাদের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করলেন। ওকে, অর্থাৎ নারীবাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী আর পুরুষের একটা বৈষম্যহীন সমাজ যেন থাকে। তারা বৈষম্যহীন সমাজের কথাই বলেছেন। আমরা 20টা শর্ট কোশ্চেন আজকে করব। 17 নম্বর, লিঙ্গ অনুপাত কি? মনে রাখবে, লিঙ্গ অনুপাত প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যার হিসেবকে লিঙ্গ অনুপাত বলে। আমরা 2011 অনুযায়ী 940 হচ্ছে আমাদের লিঙ্গ অনুপাত, অর্থাৎ 1000 পুরুষে নারী হচ্ছে 940। এটা 2011 ডেটা, কিন্তু আমরা পরের যে জনগণনা সেটা এখনও হয়নি, তো সেটা হলে পরে আমরা বুঝতে পারবো পরেরটা। গার্হস্থ্য হিংস্রতা কি? গার্হস্থ্য হিংস্রতা বললাম, এটা একই বিষয়। যে গার্হস্থ্য হিংস্রতার মূল শিকার বধূরাই, এটা রিপিট হলো। তোমরা এই সংজ্ঞাটাও দিতে পারো, এটা অন্যরকম একটা সংজ্ঞা দেওয়া আছে। এবং আসছি আমরা নেক্সট, দি সেকেন্ড সেক্স, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, সাইমন দি বাভিয়ার। সমকামিতা কি? সমকামিতা এমন একটা আচরণ যেখানে একই লিঙ্গের প্রতি ব্যক্তির যৌন আচরণ বা আকর্ষণ লক্ষ্য করা যায়। এবার যৌন দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি? সমকামিতা হলো একই লিঙ্গের মানুষের কাছে সংবেদনশীলতা, রোমান্টিকতা অথবা যৌন আকর্ষণগুলির একটা স্থায়ী নিদর্শন। যেমন মহিলা সমকামীদের কি বলা হয়? লেসবিয়ান।
আর পুরুষ সমকামীদের কি বলা হয়? গে। এই শব্দ দুটোর সঙ্গে হয়তো তোমরা অনেকেই পরিচিত এবং তোমরা বুঝতে পারছো যে যখন সমলিঙ্গের প্রতি আকর্ষণ, সমলিঙ্গের প্রতি একটা সংবেদনশীলতা, রোমান্টিকতা পরিলক্ষিত হয় তখন আমরা সেটাকে সমকামিতা বলি। নারীর প্রতি যদি সংবেদনশীল হয়, রোমান্টিকতা বা আকর্ষণ বা অন্য আচরণ ফিল করে, তখন সেটাকে আমরা বলবো লেসবিয়ান, আর পুরুষদের ক্ষেত্রে গে। ওকে। আর তোমরা লিঙ্গ সামাজিকীকরণের মাধ্যমগুলো দেখে রাখো। এটা পরিবারের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয়, তারপর তো বন্ধুগোষ্ঠী রয়েছেই। হ্যাঁ, পরিবার প্রথমত লিঙ্গ সামাজিকীকরণের মূল জায়গাটা দেখে, তারপর বন্ধুগোষ্ঠী, যেহেতু পরিবারের মধ্যে একটা শিশু কিন্তু বড় হয়ে ওঠে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের 20টি প্রশ্নের আলোচনা। যে 20টি প্রশ্ন কি? সোশিওলজি অফ জেন্ডারের নিরিখে, বিশেষ করে কালকে যাদের 18 তারিখে যাদের ACCA2 এক্সাম রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আজকে শেষ করছি এখানেই। খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, শেষ মুহূর্তে তারাও একটু উপকৃত হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।